দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুন্ডু। আর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। সারা দেশে শেষ মুহূর্তে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ব্যস্ত প্রার্থীরা। তাপপ্রবাহের পর রাজধানীতে বৃষ্টি, স্বস্তি ফিরেছে নগরজীবনে। আজ থেকে দেশের ৮ বিভাগেই হতে পারে ঝড় ও বৃষ্টি। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিচয়ে পাসপোর্ট আবেদনকারীদের সঙ্গে প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেপ্তার। সহায়তা করত পাসপোর্ট অফিসের পিওন ও আনসাররা। এবং টাঙ্গাইলের শাড়ির জিআই সত্ত্ব রক্ষায় আইনি লড়াইয়ে বাংলাদেশ, আইনজীবী নিয়োগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির সোমবারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। দর্শক চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। সকালে মধুর ক্যান্টিনের সামনে জানানো হয় এই সংহতি। দলীয় নেতাকর্মী ছাড়াও কর্মসূচিতে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকেই ফিলিস্তিন আর বাংলাদেশের পতাকা হাতে মধুর ক্যান্টিনে জড়ো হতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা। ব্যানার বাড়ার সাথে সাথে পুরো ক্যাম্পাস মিছিলে উত্তাল হয়ে ওঠে। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা। পতাকা হাতে সেই মিছিল প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক। মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। ঝড় বৃষ্টি আগামী 12 থেকে 13 মে পর্যন্ত চলমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানানো হয়েছে 1 থেকে 1.5 ঘন্টা করে অব্যাহত থাকতে পারে দমকা হাওয়া সহ বৃষ্টি। সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। পূর্বাভাসে জানানো হয় 15 মের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। রোববার ঢাকায় 36 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন সর্বোচ্চ 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। ঝড় বৃষ্টির সময় বজ্রপাত থেকে রক্ষা পেতে সবাইকে সাবধানতা অবলম্বনেরও আহ্বান জানানো হয়। আমাদের যে পূর্বাভাস, সে পূর্বাভাস অনুযায়ী কিন্তু মে মাসে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি। তবে আপাতত এই মাসের 11-12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা বিচ্ছিন্নভাবে আছে। তারপরে হয়তো বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে। তার পরবর্তীতে আবার কিন্তু এই মাসের শেষের দিকে আবার বৃষ্টিপাতের, তবে মে মাসে স্বাভাবিক বৃষ্টি আমরা আশা করছি। 15 তারিখের পরে থেকে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ থেকে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। আর মাত্র একদিন পরেই সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা। যশোরের মনিরামপুর ও কেশবপুরে 6ষ্ঠ ধাপে উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তে প্রার্থীরা সভা সমাবেশ, পথসভা, মিছিল করছেন আর ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে রংপুরের পীরগাছায় উপজেলার হাটবাজার, গ্রামগঞ্জ সর্বত্রই নির্বাচনী আমেজে মেতে উঠেছে। প্রতিনিধি ফয়জুল হক বাবু, শরীফুল ইসলাম ও খুরশিদ আলমের তথ্যচিত্রে জানাচ্ছেন এইচএম হামিম। আর সেই পরিবর্তনের স্বার্থে আগামী 8 মে প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে সাতক্ষীরা, শ্যামনগর ও কালীগঞ্জ 2 উপজেলায় 5 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা নির্বাচনে জয়ী হতে ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারে বা গণসংযোগে গিয়ে আমার যতটা অনুভূতি এসেছে, আমি তাদের কাছে বিশ্বাসভাজন হয়েছি। এলাকার সুপেয় পানির অভাব, আমি এই সুপেয় পানি নিয়ে কাজ করতে চাই জনগণের সাথে। আগামী দিনে এই যে স্বপ্ন মানুষ দেখছে, এই স্বপ্ন পূরণে আমি অবশ্যই সফল হব। তবে প্রতিশ্রুতি নয়, এলাকার উন্নয়নে যারা কাজ করবে এমন প্রার্থীকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করতে চান ভোটাররা। আমাদের ভোট আমরা যেন নিজেরাই দিতে পারি এবং পছন্দের প্রার্থীকেই দিতে পারি। সমস্ত জনগণ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হোক। আমরা একজন প্রার্থী চাই, আমরা যাতে এই সংস্কারগুলো সে করতে পারে, এইটা আমাদের দাবি। আমরা এমন একজন প্রার্থীকে বেছে নিতে চাই আমাদের কালীগঞ্জবাসীর উন্নয়ন নিয়ে আসতে পারে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক।
বৈঠক। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। যশোরের মনিরামপুর উপজেলা ও কেশবপুর ষষ্ঠ ধাপে উপজেলা নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শেষ মুহূর্তে ভোট প্রচারণা জমে উঠেছে। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় যে কোন নির্বাচনে অংশগ্রহণ করায় জোরে সোরে মাঠে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। যে জায়গায় যাচ্ছি তাতে আমি ব্যাপক সাড়া পাচ্ছি এবং তারা প্রত্যেকেই পরিবর্তন চায়। মনিরামপুরের যে ভবদা সমস্যা, এই সমস্যাটি নিয়ে রাষ্ট্রীয় যে সমস্ত জায়গা আছে এবং এর যে দপ্তরগুলো আছে সেসব জায়গায় আমি কথা বলবো যে স্থায়ী সমস্যা সমাধান করা যায়। অন্যদিকে রংপুরের পীরগাছা উপজেলায় নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি, করছেন উঠান বৈঠক। এলাকার যুব সম্প্রদায়কে আমরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে শুরু করে আমাদের বিশেষ ক্যাডার থেকে শুরু করে যে জায়গাগুলো আমাদের ঘাটতি রয়েছে সেই জায়গাটাতে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমি উন্নয়ন করলাম রাস্তা, উন্নয়ন করলাম অবকাঠামো বা বিল্ডিং, কিন্তু ওখানে মানুষটাই খারাপ। সেই উন্নয়নটা আমি ওইভাবে উন্নয়ন মনে করি। SM হামিম, মাই টিভি। শেষ মুহূর্তে জমে উঠেছে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপে 10 ইউনিয়নে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী অংশ নিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ব্যস্ত সময় পার করছেন। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্ট। নদী বেষ্টিত উন্নয়ন বঞ্চিত বরিশাল সদর উপজেলার 10টি ইউনিয়ন সিটি কর্পোরেশনের পার্শ্ববর্তী হলেও আধুনিকতা থেকে পিছিয়ে রয়েছে গ্রামীণ জনপদ। গ্রাম হবে শহর, সে লক্ষ্যে নতুন প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন মতের মোট 5 জন প্রার্থী সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রয়োজনীয় আমাদের অনেক ব্রিজ কালভার্ট রয়েছে, ছোট ছোট সড়কগুলি রয়েছে, এগুলো আমরা একটা প্রজেক্ট আকারে এই কাজগুলো যাতে করা যায়, বরাদ্দটা আনা যায়, সেই চেষ্টাই করব। বিশেষ করে আমরা যে কাজগুলো করতে চাই, আমরা কর্মসংস্থান, স্বাস্থ্য এবং শিক্ষা, এই 3টি আমার নির্বাচনী ইশতেহার। প্রত্যেকেই বিশ্বাস করেন এবার নতুন মেয়র ও এমপির পছন্দের ব্যক্তি বিজয়ের ক্ষেত্রে থাকবে এগিয়ে এবং সেই করবেন উন্নয়ন। তাই দিনে রাতে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। সম্মানিত ভাইয়েরা, বোনদের কাছে আমি গিয়েছি, তারা বলছেন আপনি সাধারণ মানুষ, আপনাকে আমরা ভোট দেব। আমরা যে কয়েকটা ইউনিয়নে আমরা যাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। কেউ আবার সুষ্ঠু ভোট নিয়ে করেন সংখ্যাও। তবে শক্ত অবস্থানের ভোটাররা প্রকৃত উন্নয়ন করা ব্যক্তিকেই করবেন নির্বাচিত। আগামী 8 তারিখের নির্বাচনে 10টি ইউনিয়নে 68টি ভোট কেন্দ্রে মোট 1,95,299 জন ভোটার করবেন তাদের ভোট প্রয়োগ। নির্বাচন আসে, নির্বাচন যায়, সাধারণ ভোটারদেরকে নানা প্রতিশ্রুতি দেয়া এসব প্রার্থীরা আগামীর 8 তারিখে নির্বাচনে বিজয়ী হয়ে কতটুকু তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে সেটাই দেখতে চায় বরিশালবাসী। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় তেজগাঁও কার্যালয়ে বৈঠক হয়। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে যোগ দেন। বৈঠকে সরকারের অনুমতি ছাড়া প্রত্নসম্পদ বিদেশে নিলে শাস্তির বিধান রাখার বিষয়ে জোরালো আলোচনা হয়েছে। এছাড়াও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু প্রাধান্য পায় মন্ত্রিসভা বৈঠকে। বিকালে সভার বিস্তারিত ব্রিফিংয়ে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। আওয়ামী লীগের ভেতর থেকে ভেঙে গেছে বলে দলটির নেতারা বিএনপিকে নিয়ে প্রলাপ বকছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ দিয়ে বিএনপিকে মোকাবেলা করার সাহস নেই, এজন্য আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপিকে মোকাবেলা করছে। জনগণকে তো আরাম দেননি, তারা আরামে থাকতে পারছে না কেন? আর জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল। বেসিক ব্যাংক সরকারি ব্যাংক, তাকে মার্জ করা হচ্ছে কেন? কই বিএনপির আমলে বেসিক ব্যাংক তো ধসে যায়নি। সে যদি হজ করতে যায় তার নামে মামলা হয়, সে যদি প্যারালাইসিসের রোগী হয়ে হাসপাতালে থাকে তার নামে মামলা দেয় এই সরকারের বাহাদুর পুলিশ কর্মকর্তারা।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য পরিচয়ে পাসপোর্ট আবেদনকারীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল একটি চক্র। রাজধানীর বিভিন্ন স্থান থেকে এই চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, চক্রটির মূল হোতা বেলালের নেতৃত্বেই হতো প্রতারণা। প্রথমে পাসপোর্ট অফিসের পিয়ন ও আনসার সদস্যদের সহায়তায় সংগ্রহ করা হতো আবেদনকারীর তথ্য। এরপর পুলিশের পরিচয়ে টাকা হাতিয়ে নিত তারা। এছাড়া আলোচিত মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের সব দায়িত্ব আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নিয়েছে বলেও জানান ডিবি প্রধান। তথাকথিত মানবতার ফেরিওয়ালা সেজে বিভিন্ন মানুষকে প্রতারিত করে তিনি যে বিভিন্ন জায়গা থেকে যে টাকা কামাচ্ছিলেন, এই টাকাগুলো তার অ্যাকাউন্টে জমাই হচ্ছিল, বাট সে কিন্তু কোনো টাকায় খরচ করছিলেন না, তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন না। আরো অনেক তথ্য আমরা পেয়েছি, ভয়াবহ তথ্য, লোমহর্ষ ঘটনা, যেগুলো আমরা পরে বলবো, তদন্ত চলছে। স্পেশাল ব্রাঞ্চের পুলিশের পরিচয় দিয়ে তারা টাকা চায় এবং টাকা নেয়। স্পেশাল ব্রাঞ্চের পাসপোর্ট ভেরিফিকেশন টাকা থানা মামলা রুজু করার পর আমরা সাইবার সাউথ ডিসি শহীদুলের নেতৃত্বে মিথুন, আজাদ এরা মিলে সেই চক্রের 9 সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। টাঙ্গাইলের শারীর জিআই সত্ত্ব রক্ষার জন্য আইনি লড়াই করতে আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। মাসুন অ্যান্ড অ্যাসোসিয়েটসকে ভারতের আদালতে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সকালে শিল্প মন্ত্রণালয় থেকে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক জিআই পণ্যের তালিকা করে আদালতে দাখিল করা হয়েছে। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এর আগে গত 19 ফেব্রুয়ারি বাংলাদেশের সকল জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। আমি মহামান্য সুপ্রিম কোর্ট বরাবর একটি রিট পিটিশন দায়ের করি এবং সেটি মূলত ছিল বাংলাদেশের জিআই পণ্য যে টাঙ্গাইল শাড়ি হওয়ার যোগ্যতা রাখে, সেই পণ্যটিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের পণ্য হিসাবে রেজিস্ট্রি করে প্রকাশ করেছে। এরই প্রেক্ষিতে একটি রিট পিটিশন আমি দাখিল করি এবং পরবর্তীতে শুনানি অনুষ্ঠিত হয়, রুল জারি হয় এবং কিছু নির্দেশনা মহামান্য সুপ্রিম কোর্ট প্রদান করেন। দর্শক, এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। চলতি মৌসুমে বাম্পার ফলন হয়েছে বোরো ধানের। সরকারের দেয়া প্রণোদনা ও সহযোগিতার পাশাপাশি অনুকূল আবহাওয়া এবং নিজেদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এই সফলতা এসেছে বলে জানান কৃষকরা। এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা। প্রতিনিধি আনিস খানের পাঠানো তথ্যচিত্রে রাকিব হাসানের রিপোর্ট। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দেয়া হয় উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ ও সার। ফলন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তদারকি করেন কৃষি কর্মকর্তারা। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণেই ধান আবাদে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে গতবারের চেয়ে ধানের ফলন ভালো হয়েছে। জমির সঠিক পরিচর্যার কারণে এবং পোকামাকড় আক্রমণ নেই বললেই চলে। ফলে খুশি কৃষকরা। ফসল ভালো হয়েছে, কৃষকের তাপমাত্রা হয়েছে, ধান খুব ভালো হয়েছে, ক্ষতি হয় নাই। রোদ থাকা ইতিমধ্যে পাকতে শুরু করেছে জমির ধান। কৃষকরা এখন জমি থেকে পাকা ধান কর্তন করে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। কাটা অলরেডি আরম্ভ করে দিয়েছি, ধান কাটতাছি। আবহাওয়া যদি খুব এইরকম ভালো থাকে তাহলে ধান উড়াইতে খুব সুবিধা হবে। বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আগেই সকল জমির পাকা ধান যাতে কৃষকরা ঘরে তুলতে পারেন সে পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ। কৃষক ধান কাটার জন্য উপযুক্ত একটা আবহাওয়া পাইছে, ওইতে কৃষকও খুশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেলদরের পক্ষ থেকে কৃষককে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি এবং কৃষককে পরামর্শ দিচ্ছি আবহাওয়া ভালো থাকতে থাকতে জমির ধান কেটে ঘরে তুলতে। ফলন ভালো হলেও ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত কৃষকরা। তাই ধানের ন্যায্য দাম নির্ধারণের পাশাপাশি কৃষকদের কাছ থেকে সরাসরি ধান চাল ক্রয় করতে সরকারের প্রতি দাবি জানান তারা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে এখন চলছে সাজ সাজ রব। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। এবছর 3 দিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করছে শাহজাদপুরবাসী। প্রতিদিন দেশ বিদেশের রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত কাছারি বাড়ি প্রাঙ্গণ। প্রতিনিধি জাকারিয়া মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুর কাচারিবাড়িতে প্রতিবছরই সাড়ম্বরে উদযাপিত হয় কবির জন্মবার্ষিকী। উৎসবে অংশগ্রহণ করতে ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্রপ্রেমীরা। এবারের জন্মবার্ষিকী সফলভাবে পালন করতে দিনরাত পরিশ্রম করছেন সবাই। বিশ্বমানের অনুষ্ঠান উপহার দিতে রবীন্দ্র গান, নৃত্য ও নাটকের মহড়া চলছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে। বিগত 3 মাস যাবৎ মহড়া শুরু করেছিলাম, আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। প্রোগ্রামে আমরা এমন কিছু করবার চেষ্টা করি যেন শুধু নাচ বা গান মনে করে দর্শক সেটা উপভোগ করে না চলে যায়, সেখান থেকে যেন তারা কিছু শিখতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম। এখন শাহজাদপুর জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। রবীন্দ্রনাথ জাদুঘরে এখানে এখনো রাখা আছে, সেগুলো আমরা দেখব। ওনার এখানে যে সময়গুলো কাটানো হয়েছে এগুলো একটু দেখে আসি, ঘুরে আসি। কৌতূহল থেকেই রবীন্দ্র কাছারি বাড়িতে আমরা একটু এসেছি। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে 3 দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন থাকছে। এই আয়োজন সফল করতে সুসজ্জিত করা হয়েছে কাছারিবাড়ির প্রাঙ্গণ। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাছারিবাড়িকে ঢেলে সাজানো হয়েছে, বিশেষ করে লাইটিং ব্যবস্থাপনা এবং পাথয়ে বাগান, মিলনায়তন, জাদুঘর, টিকিট কাউন্টার এবং ঠাকুর কাছারিবাড়ি এবং বকুলতলা এগুলোকে উপস্থাপনযোগ্য করে আমরা রাখছি, যাতে করে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালাটা সুন্দরভাবে উদযাপিত হয়। বিশ্বকবির 163তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাছারিবাড়িতে 25শে বৈশাখ থেকে 3 দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাসের রকেট হামলায় ইসরায়েলের 3 সৈন্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল গাজার মধ্যবর্তী কেরিম শালম সীমান্ত ক্রসিংয়ে হামাসের রকেট হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। গাজা উপত্যকার ভেতর থেকে হামাসের রকেট হামলার পর ইসরায়েল গাজায় কেরাম শালম ক্রসিং বন্ধ করে দিয়েছে। ইসরায়েল বলেছে এই হামলায় তাদের 3 সৈন্য নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড বলেছে তারা কেরিম শালম ক্রসিংয়ে হামলা চালিয়েছে এবং স্বল্প পাল্লার রকেট দিয়ে তারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিল নেতানিয়াহু প্রশাসন। আল জাজিরা নেটওয়ার্ককে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, গাজায় যতদিন অভিযান চলবে ততদিন বন্ধ থাকবে চ্যানেলটি। রোববার পূর্ব জেরুজালেমে আল জাজিরার অফিসে হানা দেয় ইসরায়েলি প্রশাসন। সেখান থেকে জব্দ করা হয় টেলিভিশন সম্প্রচারের নানা যন্ত্রপাতি। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কাতার ভিত্তিক এই টেলিভিশন। তেল আবিবের পদক্ষেপের নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কাতার ভিত্তিক আল জাজিরা। আর্জেন্টিনাকে 1978 বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ সিজার লুইস মেনোত্তি মারা গেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে মেনোত্তির বয়স হয়েছিল 85 বছর। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আর্জেন্টিনাকে 1978 সালে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তি মারা গেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে মেনোত্তির বয়স হয়েছিল 85 বছর। 1938 সালে মেসির জন্মশহর রোজারিওতে জন্মেছেন মেনোত্তি। স্ট্রাইকার পজিশনে খেলা মেনোত্তি 1963 থেকে 68 পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে 11 ম্যাচ খেলেছেন। 81 সাদার জার্সিতে গোল করেছেন 2টি। পরে কোচিংয়ে যোগ দেন। 37 বছরের কোচিং ক্যারিয়ারে আর্জেন্টিনা ও মেক্সিকো জাতীয় দলের কোচ ছিলেন। এছাড়া বার্সেলোনা সহ 11টি ক্লাবের কোচের ভূমিকা পালন করেন। 1976 সাল থেকে 1983 সাল পর্যন্ত ছিলেন আলবিসিলেস্তাদের কোচ, আর 1991 থেকে 92 সাল পর্যন্ত ছিলেন মেক্সিকো জাতীয় দলের কোচ। আর্জেন্টিনাকে ঘরের মাঠে 1978 সালে বিশ্বকাপ জেতানো মেনোত্তি পরের বছরই অনূর্ধ্ব 20 দলকেও জিতিয়েছেন যুব বিশ্বকাপ। জাপানে 1979 সালে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। গোল্ডেন বল জিতে সেই টুর্নামেন্ট দিয়ে নিজের আগমনের বার্তাও জানিয়েছিলেন ম্যারাডোনা। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন মেনোত্তি, ছিলেন লোকচক্ষুর অন্তরালে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জানিয়েছে, মৃত্যুর আগে রক্তশূন্যতায় ভুগে প্রায় মাসখানেক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এদিকে মেনোত্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি লিখেছেন, ফুটবলের একজন শিক্ষক আমাদের ছেড়ে চলে গেলেন। সেই সব স্নেহের কথার জন্য ধন্যবাদ, যার মাধ্যমে তিনি আমাদের মনে ছাপ রেখে গেছেন।
আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। সারা দেশে শেষ মুহূর্তে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ব্যস্ত প্রার্থীরা। তাপপ্রবাহের পর রাজধানীতে বৃষ্টির স্বস্তি পেয়েছে নবজীবনে। আজ থেকে দেশের ৮ বিভাগে হতে পারে ঝড় ও বৃষ্টি। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিচয়ে পাসপোর্ট আবেদনকারীদের সঙ্গে প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেপ্তার। সহায়তা করত পাসপোর্ট অফিসের পিয়ন ও আনসাররা। এবং টাঙ্গাইলের শাড়ির জিআই সত্ত্ব রক্ষায় আইনি লড়াইয়ে বাংলাদেশ, আইনজীবী নিয়োগ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvb নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা। আল্লাহ হাফেজ।